উপস্থিত সবাই একত্রে হাসছিল। আশ্চর্য বিষয় হলো মামি নিজে ওদের হাসিতে যোগ দিচ্ছে। না, চৈতিরা কিছু বলার নেই। সে দীর্ঘশ্বাস নিয়ে চুপ করে রইল। শুভ্র ভাইয়ের বন্ধুদের গানের গলা বেশ ভালো। সবাই মিলে একত্রে যখন গান গাইছিল শুনতে বেশ লাগছিল। তবে গান বেশি দূর এগোলো না। এর আগেই ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করে। কি আশ্চর্য! আকাশে তো মেঘই ছিল না এতক্ষণ। হঠাৎ করে এমন বৃষ্টি হচ্ছে কেন? সবাই দৌড়াদৌড়ি করে ভিতরে যাচ্ছিল। এই সময় ঘটে আর এক বিপদ। উঠানে স্লিপ খেয়ে পড়ে যায় চৈতি। সবাই যে যার মতন চলে যাচ্ছে। কেউ চৈতিকে খেয়াল করছে না। বুক ফেটে কান্না আসছে চৈতির। পায়ে বেশ ব্যথাও পেয়েছে। কাঁদতে কাঁদতে হলুদ শাড়ি একদম যা তা অবস্থা হয়েছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে দেখল বৃষ্টিবেশে একজন যুবক তার সামনে এসে দাঁড়িয়েছে। তার কপালের উপর পড়ে থাকা চুল বেয়ে চুপচাপ করে পানি পড়ছে। মৃদুমন্দ আলোতে চৈতি দেখতে পেল ছেলেটি কাব্য। কাব্য চৈতির দিকে হাত বাড়ি দিয়ে বলল, আরে মিস বাচ্চা বাটি, পড়ে গেছো? ওঠো ওঠো। চৈতি কাব্যের হাত ধরে উঠে দাঁড়ালো। হেঁটে যেতে পারবে? জানতে চাইল কাব্য। চৈতি অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অবস্থা বেগতিক, হাঁটতে কষ্ট হবে। শুভ্র তখন দৌড়িয়ে আসে, জিজ্ঞাসা করে, এখনো ভিজছিস কেন তোরা? ভেতরে চল। চৈতি কাঁদো কাঁদো স্বরে বলল, পায়ে ব্যথা ভাইয়া, কোলে নাও। শুভ্রই চৈতিকে কোলে করে ভিতরে নিয়ে যায়। যাওয়ার আগে এমনভাবে কাব্যর দিকে তাকায় যেন চোখের দৃষ্টি দিয়েই ভস্ম করবে। কাব্য ফুকুচকে তাকায়। এই মেয়েটা এমন কেন? পরের দিন সকালে মন খারাপ করে উঠোনে চেয়ার নিয়ে বসেছিল চৈতি। তার পায়ে ব্যথা ভালো হয়নি। সবার মতো হই হুল্লোড় করে শুভ্র ভাইয়ের বিয়ে উপভোগ করা হবে না তার। তাকে হয়তো রুহানির মতন ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। বের হয়ে সে বসে বসে বিরিয়ানি খাচ্ছিল। এরই মধ্যে যতবার সে কাব্যকে দেখেছে ততবার খেয়াল করেছে কাব্য তাকে দেখলেই কেমন মিটিমিটি হাসছে। বিষয়টা প্রথম থেকে এড়িয়ে যেতে চাইলেও পরে আর পারল না। সে গম্ভীর দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে থাকে। কাব্য তখন ব্যস্ত ছিল। ব্যস্ত তো সবাই, কারো নজর অন্যদিকে না থাকলেও চৈতির চাহনি কাব্যর দৃষ্টি এড়ায় না। সে মিটিমিটি হাসতে হাসতে এগিয়ে যায়। একটা চেয়ার টেনে চৈতির মুখোমুখি বসে বলে, কি ব্যাপার মিস বাচ্চা পাটি, অমন করে তাকিয়ে আছো কেন? রাতের খাবারটা কেমন ছিল? কোন খাবার? ওই যে স্লিভ। হা 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 হা। কি ধুরন্ধর লোক! পড়ে গেছে বলে সেটা নিয়ে এখন মজা উড়াচ্ছে। চৈতি অবশ্য একটুও রাখলো না। ইনোসেন্টের মতো করে বলল, মন খারাপ লাগছে। সে কি, কেন? আমার বোধহয় বরযাত্রীর সাথে যাওয়া হবে না। পা দেখিয়ে বলল চৈতি। একটু থেমে আবার বলল, একটা কাজ করে দেবেন? কি? ওই যে মুরগির ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, একা একদিকে দাঁড়িয়ে আছে, ওকে আমার কাছে এনে দিন। আমি তো হাঁটতে পারছি না, না হলে আমিই নিয়ে আসতাম। আমি এনে দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু তুমি মুরগির বাচ্চা দিয়ে কি করবে? হাতের তালুতে দাঁড় করিয়ে দেখব। ছোটবেলায় মন খারাপ হলে মা খাঁচা থেকে মুরগির বাচ্চা বের করে হাতের তালুতে দিত। কাব্য হেসে বলল, আচ্ছা ঠিক আছে। কাব্য মুরগির বাচ্চা আনতে যাচ্ছে আর চৈতি অপেক্ষা করছে সার্কাস দেখার জন্য। যেই না কাব্য মুরগির বাচ্চাটাকে তুলে নিয়ে আসছিল অমনি মা মুরগি দৌড়িয়ে উড়ে এসে কাব্যর মাথায় উঠে গেল। ইচ্ছা মতো মাথায় টোকর দিচ্ছে। কাব্য কোনো মতেই মুরগিকে সরাতে পারছিল না। এদিকে ব্যথায় তার জীবন যায় যায় অবস্থা। চৈতি খিলখিল করে হাসছে। কাব্য চিৎকার চেঁচামেচিতে ঘর থেকে সবাই বেরিয়ে আসে। চৈতির মা বললেন, এ কি হচ্ছে? কাব্য মুরগিকে সরাতে না পেরে বাধ্য হয়ে বাচ্চাটিকে নিচে রেখে সামনে থাকা পুকুরে ঝাঁপ দেয়। চৈতি হাসতে হাসতে তার মাকে বলে, মুরগি আদর হচ্ছে মা। মেয়ে বিয়ে দিলে তার বরকে যেমন জামাই আদর করা হয়, শুভ্র ভাইয়ের বন্ধুকে করা হচ্ছে মুরগি আদর। চৈতির গালে 4টা থাপ্পড় গুনে গুনে যদি দিতে পারতো তাহলে মনে শান্তি পেত কাব্য। বেশি জোরে দেওয়া যাবে না, ছোট্ট করে
করে চট দিতে হবে, নতুবা মেয়েটা আবার ব্যথা পাবে। সে গায়ে পাঞ্জাবি জড়াতে জড়াতে এসব ভাবছিল আর হাঁচি দিচ্ছিল। গ্রামের নদী কিংবা পুকুরের পানিতে গোসল করার স্বভাব তার নেই একদম। সে আয়নায় দেখলো চৈতি খুঁড়িয়ে খুঁড়িয়ে এই ঘরের দিকেই আসছে। কাপড় রেগে তেড়ে মেরে এগিয়ে যায় চৈতির দিকে। তখন সবাই ছিল বলে কিছু বলতে পারেনি, কিন্তু এখন তো শিকার নিজে থেকেই ধরা দিয়েছে। অবশ্য এই রুমে কাব্য ছাড়া বাকি বন্ধুরাও রয়েছে। বন্ধুদের টপিক আলাদা, খুন করে লাশ গুম করে ফেললেও ওরা কাউকে কিছু জানাবে না। তবে এখানেও একটা কিন্তু রয়েছে, বাকিদের থেকে সুব্রত আলাদা। চৈতি যেহেতু তার কাজিন, সে নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। সেসব চিন্তায় তার মাথায় এলেও মনের মধ্যে বেশিক্ষণ থাকতে পারল না। সে একদম চৈতির নিকটে গিয়ে বলল, তুমি আমার সাথে এমনটা কেন করলে? চৈতি দরজা ধরে পিছনের দিকে হেলে দাঁড়িয়েছে। হঠাৎ এমন আক্রমে একটু ভয় পেয়েছে বটে, তবে সে পুরোদমে সাহসী হয়ে উঠল। কিছু বলতে যাওয়ার পূর্বেই রুমে একবার চোখ বুলিয়ে দেখলো সবাই রেডি হতে ব্যস্ত হয়ে আছে। হুট করে চৈতি ফ্লোরে বসে হাত পা ছড়িয়ে কাঁদতে শুরু করে। ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে আছে কাব্য। চৈতি কাঁদতে কাঁদতে বলে, ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? কান্না শুনে উপস্থিত সবাই এগিয়ে আসে। শুভ্র চৈতির মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে চৈতি, কাঁদছিস কেন? চৈতি ঠোঁট বাঁকিয়ে আঙুল দ্বারা কাব্যর দিকে ইশারা করলো। ভাঙা ভাঙা গলায় বলল, উনি ফেলে দিছে। কাব্য হক চকিয়ে বলে, আমি ফেলি নাই। আপনি না ফেললে আমি পড়লাম কিভাবে? তুমি ইচ্ছে করে পড়েছ। মিথ্যে কথা, ফেলে দিয়ে আবার মিথ্যে কথাও বলছেন। শুভ্র ভ্রু কুচকে কাব্যর দিকে তাকিয়ে রয়েছে। সে জানে কাব্য কতটা দুরন্ত প্রবণ আর ফাজিল। অন্যদিকে সে তার বোনকেও খুব ভালো করে চেনে। পিচ্চুগুলো এত চঞ্চল নেই যতটা চৈতি নিজে। সে কাকে রেখে কাকে বিশ্বাস করবে বুঝতে পারছে না। এদিকে আজ তার বিয়ে, কোনো রকম ঝামেলা না হলেই তো ভালো। সে গম্ভীর হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দে এখন এসব। কাব্য হয়তো খেয়াল করেনি। শুভ্র চৈতিকে ধরে উঠাতে চাইছিল, হাত সরিয়ে নিল চৈতি। সে গাল ফুলিয়ে বলল, এখন তো বন্ধুর সাফাই গাইবে। এরপর সে তিতাসের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমায় একটু ওঠান তো। তিতাস হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত বাড়িয়ে চৈতিকে ধরে ওঠায়। চৈতি চলে যাওয়ার পর শুভ্র মুখ গোমড়া করে কাব্যকে বলে, শুধু শুধু ওকে ফেলে দিয়ে কি হলো? কাব্য বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই ওর কথা বিশ্বাস করছিস? তাহলে কি তোর কথা বিশ্বাস করব? কাব্য আর কিছু বলল না, শুধু মনে মনে এইটুকু ঠিক করে রাখলো সে এবার আর চৈতিকে ছেড়ে কথা বলবে না। ছোটে বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল, বাট এই মেয়ে ভিতরে যে শয়তানি বুদ্ধি কিলবিল করে সেটা সে খুব ভালো করে বুঝে উঠতে পেরেছে। সে যখন ক্রোধ নিয়ে দাঁড়িয়েছিল, চৈতি উকি দিয়ে কাব্যকে চোখ টিপ দিয়ে যায়। কাব্য বেশ বুঝতে পারছে এতক্ষণ সে লুকিয়ে শুভ্রর বলা কথাগুলো শুনছে এবং সে তার উদ্দেশ্যে সাকসেস। এবার কাব্য ক্রোধ আরও বেড়ে যায়। সে বিড়বিড় করে বলে, অসভ্য পিচ্চি বাচ্চা, তোমার 12টা যদি না বাজাই আমি তো দেখিও। বরযাত্রী যারা যাবে সবাই রেডি। দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে চৈতি। তার বরযাত্রী যাওয়া হবে না, এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কি আর বউ আনতে যাওয়া যায়? বাচ্চা পাটি সব হুড়মুড় করে দৌড়ে গিয়ে গাড়িতে উঠেছে। সমুদ্র মাঝপথে ফিরে এসে চৈতিকে বলে, তুমি মন খারাপ করো না সুইটার্ট, আমি খুব জলদি বউ নিয়ে ফিরে আসবো। চৈতি ভ্রু কুচকে তাকায়। সমুদ্রের কথাবার্তা শুনে মনে হচ্ছে সে সমুদ্র দুঃখের সাগরে ভাসছে। শুভ একটা দিন, তাই সে সমুদ্রকে বকলো না। কাব্য তখন পাশ দিয়ে যাওয়ার সময় ইচ্ছে করে চৈতিকে ধাক্কা দিয়ে যায়। পড়তে গিয়েও সে আশ্রয় খুঁজে পাচ্ছিল না। সামনে তখন কাব্য ছিল সীমানার মধ্যেই। সে আর উপায়ন্ত না পেয়ে কাব্যর পাঞ্জাবি আগড়িয়ে ধরে ঝুলে পড়েছে। সমুদ্র তখন চেঁচিয়ে উঠে বলে, হায় আল্লাহ, তুমি আমার সুইটার্টকে গলায় ঝুলিয়ে দিলে কেন? সুইটার্ট আমার গলায় চলবে। কাব্য চৈতিকে সরিয়ে দেয়, চাপা স্বরে বলে, গলায় ঝুলে পড়ার স্বভাব কেন এত? বাজে কথা বলবেন না একদম।
বাজে কথা, তুমি বলো মিথ্যাবাদী। কাব্যর হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে সমুদ্র। সে ভীষণ রেগে আছে। রেগে রেগে কাব্যকে বলছে, তুমি আমার সুইটহার্ট থেকে দূরে থাকবে বলে দিচ্ছি। কাব্য যাওয়ার আগে আঙুল নাড়িয়ে ইশারায় চৈতিকে বলে। তোমার খবর আছে। চৈতি ভেঙচি কাটিয়ে মুখ ফিরিয়ে নেয়। বাড়ি বলতে গেলে এখন প্রায় ফাঁকা। আত্মীয় স্বজন সবাই গেছে বউ আনতে। শুভ্রর মা রুহানিয়া চৈতি রয়ে গেছে। সকালে ঘুম ভাঙার পর আর রুহানিকে দেখা পায়নি চৈতি। হুট করে সে উধাও। শুভ্র যাওয়ার পর বাড়িতে ফিরেছে। কোথায় ছিল জানতে চাই বলেছে, বান্ধবীর বাসায়। চৈতি উদাস নয়নে ধীরে ধীরে হাঁটছিল। বাড়ির পিছন দিকটায় ঢোলকর্মী গাছ, পেয়ারা গাছ বেয়ে উপরে উঠছে। বেগুনি রঙের বেশ কয়েকটা ফুল আছে। একটা ফুল ছিঁড়ে নিয়ে এসে রুহানিয়ার ঘরে যায়। বিছানার উপর আধা শোয়া রুহানের শরীর কাঁপছিল। দূরত্ব কমার পর বোঝা গেল সে কাঁদছে। আপু কি হয়েছে? চৈতির গলা শুনে উঠে বসে রুহানিয়া। শব্দ করে কেঁদে জড়িয়ে ধরে। ফুপিয়ে ফুপিয়ে বলে, আমার খুব কষ্ট হচ্ছে চৈতি, আমি আর সহ্য করতে পারছি না। চৈতি জানে না কি হয়েছে, কেন ভাই রুহানিয়া এভাবে কাঁদছে। তবু সে রুহানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। সে জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না কিসের এত কষ্ট আপুর। রুহানিয়া ফুপিয়ে ফুপিয়ে নিজে থেকেই বলে, একতরফা ভালোবাসায় এত কষ্ট কেন বলতে পারিস? চৈতির ভালোবাসার সম্পর্কে কোনো ধারণা নেই। অসংখ্য ভালোবাসার প্রস্তাব পেলেও কখনো সম্পর্ক জড়ানো হয়নি তার। বান্ধবীদের দেখলে হঠাৎ মনের শখ জাগত প্রেম কি জিনিস জানার জন্য। কিন্তু বাবা মায়ের ভয়ে সে শখ পর্যন্ত আটকে আছে। তবে সে তার বান্ধবীদের হাসতে যেমন দেখেছে, কাঁদতেও দেখেছে, কিন্তু এমনভাবে তা দেখেনি। রুহানিয়া আপু ভালোবাসে কাকে? শুভ্র ভাইয়ের বিয়েটা আমি কিছুতেই মানতে পারছি না। এরপর বিস্ময়ে পালা চৈতির। সে তো ভাবতেও পারছে না রুহানিয়া শুভ্রকে ভালোবাসতে পারে। আপু শুভ্র ভাইকে ভালোবাসো? ভাইয়া জানে? রুহানা কেঁদে মাথা নাড়ায়। চৈতি কি বলে সান্ত্বনা দেবে বুঝতে পারছে না। সে শুধু জড়িয়ে ধরে চুপ করে বসে আছে। হঠাৎ করে রুহানিয়া চোখ মুছে বলল, অন্য ঘরে যা চৈতি, আমার কিছু ভালো লাগছে না। আমি থাকি আপাই। যা প্লিজ, অসহ্য লাগছে সব কিছু। চৈতি ভয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এখন তার মন প্রচণ্ড খারাপ হয়ে গেছে। সে যদি আগে এসব জানতো তাহলে শুভ্র ভাইয়াকে বলতো সে যেন অন্য কোথাও বিয়ে না করে। ভারাক্রান্ত মন নিয়ে সে বড় কাকির ঘরে যায়। কিছু মানুষ এখানে রয়েছে। চৈতিকে দেখে বড় কাকি বললেন, চৈতি মাথা নাড়ালো। সে খাবে না কিছু। কাকি অন্য ঘরে গেলেন খাবার আনতে। চৈতিও গেল পিছু পিছু। নিজস্বরে জিজ্ঞাসা করলো, রুহানিয়া আপাইকে তোমার কেমন লাগে কাকি? বড় কাকি চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসলেন। বললেন, কেমন লাগবে আবার? তোরা সবাই তো আমার ছেলে মেয়ের মতন। মানে আপু বাড়ির বউ হিসেবে কেমন হবে? রুহানিয়া চমৎকার একটা মেয়ে চৈত্রী। ও যেই বাড়ির বউ হবে সেই বাড়ির লোকেরা সোনার বউ পাবে। ওর মতো মেয়েই হয় না। চৈতি উৎসাহ কণ্ঠে বলল, তাহলে শুভ্র ভাইয়ার জন্য রুহানিয়া আপাইকে বউ করে আনলে হয় না? বড় কাকির হাসি মুখটা মলিন হলো। ম্লান হেসে বলল, এমনটা আমরা ভাবিনি তো কখনো। তুই হঠাৎ এসব কথা কেন বললি? এমনি কাজ টাজ কিছু নাই তো, উঠভট সব কথা মাথায় আসতেছে। বড় কাকি হেসে খাবারগুলো হাতে নিয়ে বললেন, তুই বস, আমি রুহানিয়াকে খাবার দিয়ে আসি। সকাল থেকে মেয়েটা কিছু খায়নি। মাথা ব্যথার জন্য বউ আনতে যেতেও পারলো না। চৈতি আতঙ্কিত হলো। অস্থির হয়ে বলল, না না আপাই তো ঘুমায়, এখন জাগিও না, মাথা ব্যথা বাড়বে তাহলে। ঠিক আছে, উঠলে খাবার দিয়ে আসিস।